শুরু করি। কিছুই বুঝতে পারছি না। আরে কেউ কিছু বলবে? আমাকে কি শোনা যাচ্ছে? অমৃতা একটু লেখো না। মুশকিল। আমি তো কিছুই কমেন্টস দেখতে পাচ্ছি না। গীতা দিয়ে আসছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিখেছি তো অনু, সব সব ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পেয়েছি। তাহলে আমি শুরু করব, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আর বেশি দেরি আজকে আমি বেশিক্ষণ থাকবো না। ওই যে আমি যে বলেছি অল্প কিছু গল্প কথা। নমস্কার, তাহলে আমি শুরু করছি এখন। হ্যাঁ, গুড ইভিনিং, নমস্কার। আমি তনু ব্যানার্জি, হানা টেলসের পক্ষ থেকে আজকে আমি লাইভে এসেছি। আজকে 24 ডিসেম্বর এবং সবাই খুব ব্যস্ত, এবং আমার তোমাদের সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা আমি জানিয়ে রাখি। মেরি ক্রিসমাস আগে থাকতে জানিয়ে রাখলাম। আচ্ছা, এবার আমি আমার লাইভটা শুরু করছি। প্রথম আজকে আমি যে লাইভে যে টপিক, আমার লাইভের টপিক হচ্ছে স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন। এই স্বপ্ন ব্যাপারটা কি বলবো, আমরা ঘটনা অনেক কিছু বলি, কিন্তু আজকে আমি সেই মানে ঘটনা যদি এইটা বলে সময় থাকে তাহলে আমি দু একটা ঘটনা বলতে পারি, কিন্তু আজকে আমি প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে স্বপ্ন। স্বপ্ন আমরা দেখি, রোজই দেখি, প্রায় বলতে গেলে আমরা সবাই প্রায় স্বপ্ন দেখি, এবং বেশিরভাগ স্বপ্নই কিন্তু আমরা সকালে উঠে ভুলে যাই। রাতে দেখি ঠিকই, কিন্তু সকালে উঠে ভুলে যাই। কিন্তু কিছু কিছু বিশেষ বিশেষ স্বপ্ন থাকে আমাদের, যেগুলো আমরা সারা জীবন মনে রাখি, এবং কিছু স্বপ্ন আমাদের ভবিষ্যতের কোনো ঘটনার ইঙ্গিত দিয়ে দেয়। আমি এইরকম কিছু মানে এইরকম ঘটনা আমার নিজের বা আমার পরিচিত জনের ক্ষেত্রে মানে ঘটেছে, সেরকম কিছু ঘটনা আমি বলবো। এই তোমরা শুনতে পাচ্ছ তো? ঠিকঠাক শুনতে পাচ্ছ তোমরা? ওই তো গীতার দিয়ে আছে, আর কে বুঝতে পারছি না। যাই হোক, শুরু করছি। প্রথম যে আমি ঘটনাটা বলবো, স্বপ্নের ঘটনাটা, এটা কিন্তু আমার খুব মানে আমার নিজের নিকটজনের, আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ি মার একটা ঘটনা আমি তোমাদেরকে বলবো। আমার যখন বিয়ে হয়, আমি শুনেছিলাম আমার হাজব্যান্ড 2 ভাই 2 বোন ওরা। তারপর বিয়ের পরে একদিন কথায় কথায় আমার হাজব্যান্ড বলেছিলেন যে আমরা কিন্তু 5 ভাই বোন ছিলাম। আমাদের একটা বড় দিদি ছিল, সে খুব ছোট বয়সে মারা যায়, তার নাম ছন্দা। এখন এই ছন্দার কথা কিন্তু আমি কখনো আমার শাশুড়ি মা বা আমার শ্বশুর মশাই কারোর মুখে কিন্তু শুনিনি, এবং ওনারা কিন্তু খুব একটা, এবং মেয়েটা যে কিসে মারা গেল বা কেন চলে গিয়েছিল, মানে কি কারণে চলে গিয়েছিল সেটা কিন্তু আমি অনেকদিন অব্দি জানতাম না।
আমার হাজব্যান্ডও সেরকম কিছু বলেননি। তা আমি তো বিয়ের পর থেকে তো আমি শ্বশুরবাড়িতে বেশি থাকিনি। আমি আমার আমার স্বামীর কর্মসূত্রে আসামে থাকতো, সেখানেই আমি ছিলাম। তা আমার শাশুড়ি মা যখন আসামে ছিলেন, মানে আমার আমার কাছে এসেছিলেন একবার, ওই রকম 6 মাস মতন ছিলেন, তখনই আমি এই ছন্দার ঘটনাটা আমি পুরো ডিটেলসে জানতে পারি। কোনো এক বিকেলে উনি গল্প করতে করতে উনি ছন্দার কথা বলেছিলেন। আমার শাশুড়ি মা, তাহলে একটু বলি, আমার শাশুড়ি মা কিন্তু খুব স্বল্পভাষী মহিলা ছিলেন, খুব কম কথা বলতেন, আর ভীষণ প্র্যাকটিক্যাল মহিলা ছিলেন। যেটুকু দরকার উনি সেটুকু বলতেন, তার চেয়ে বেশি বলতেন না। মানে বেশি কথা বলা ওনার ধাতে ছিল না। তো সেইবারে উনি বিকেলবেলা একদিন বিকেলেতে ওখানে আসামে বসে বসে উনি ওনার জীবনের অনেক ঘটনা আর কি বলেছিলেন। উনি ছিলেন ওনার বাবার বড় মেয়ে, এবং আমার শাশুড়ি মা যখন বছর 3-এর, আর তারপরে ওনার একটা ভাই আছে, মানে ভাই ছিল, আর এখন কেউই নেই, সবাই মারা গেছেন। তো ওনার যখন ভাই তখন 1.5 বছরের, আর উনি বোধহয় 3 কি 3.5 বছরের, ওনার নিজের মা মারা যান। তারপর অবশ্য এত ছোট ছোট বাচ্চা রেখে মারা গিয়েছিলেন। তো সেই জন্য শাশুড়ি মার বাবা আবার একটা বিয়ে করেন, এবং সেই স্টেপ মাদারকে কিন্তু উনি মা বলে জানতেন, এবং কারোকে কখনো বুঝতে দেননি যে উনি যে এই মা তার নিজের মা নন। যাই হোক, তো শাশুড়ি মার বিয়ের পর আমার শ্বশুরবাড়ি তো বহরমপুরে। বিয়ের পর আমার শাশুড়ি মারও প্রথম সন্তান মেয়ে কন্যা ছিল, তার শখ করে তিনি তার নাম রেখেছিলেন ছন্দা। মেয়েটা খুব সুন্দর দেখতে হয়েছিল, কিন্তু প্রচন্ড দুষ্টু, মানে শাশুড়ি মা নাজেহাল হয়ে যেতেন ওই মেয়েকে নিয়ে। এবং এই মেয়ে ছন্দা যখন বছর 1.5-এর, তখন তার নিজের মা, মানে তার ওই স্টেপ মাদার তখন মারা যান, আর শাশুড়ি মার বাপের বাড়ি ছিল কাছাড়। তো যাই হোক, এরকম তো দিন তো কাটছে। ছন্দার পরেও ওনার একটা ছেলে হয়, আমার ভাসুর, তারপরে আমার হাজব্যান্ড। সে সময় তখন ছন্দা তখন বছর 7-এর, আর আমার ভাসুর 3 বছর, 3 কি 3.5, আর আমার হাজব্যান্ড তখন 6 মাসের। সেই সময় ওনার বাবা কাছাড় থেকে চিঠি দেন যে তার পরের বোনের, অর্থাৎ আমার শাশুড়ি মার পরের বোনের বিয়ে ঠিক হয়েছে। তো তোমার তো মা নেই, আমি এখন আমি তোমার উপর খুবই নির্ভরশীল, তুমি এসো, তোমার বোনের বিয়ের দায়িত্বটা তুমি নাও। শাশুড়ি মা বলছেন যে ঠিক, বাবা তো চিঠি লিখলেন, তারপরে এখন আমি ভাবছি যে আমি 3টি বাচ্চা তখন পর পর, আর উনি তখন ওনার, মানে শাশুড়ি মার বাবা তার ছেলেকে পাঠিয়েছিলেন, মানে ওই সুশীল মামাকে পাঠিয়েছিলেন, মানে শাশুড়ি মার যে পরের ভাই, মানে নিজের ভাইকে পাঠিয়েছিলেন দিদিকে আনতে। শাশুড়ি মা বলছেন যে আমি তখন এই ছন্দাকে নিয়ে হিমশিম খাচ্ছি, মারাত্মক দুষ্টু মেয়ে, সে বলবে কি, মানে হাতে পায়ে দুষ্টু বলে যায়, এত দুষ্টু মেয়ে ছিল। মানে ওর কাজ ছিল কি, সব তখন বাচ্চা ছিল, ছোট বয়সে সব জিনিসপত্র নিয়ে ও জানলা দিয়ে ফেলে দিত। একদিন বলছেন যে আমি দেখি, আমি কি একটা কাজ করছি, হঠাৎ দেখি গুটি গুটি জানলার দিকে যাচ্ছে, ফ্রকের আড়ালে কি একটা নিয়ে। আমি খপ করে তাকে ধরে দেখি, কিরে কি নিচ্ছিস? দেখি আমার সিংহাসন থেকে লক্ষ্মীনারায়ণকে তুলে নিয়ে গিয়ে জানলা দিয়ে ফেলে দেবে, এইরকম ধরনের মেয়ে ছিল। সেদিনকে আমি খুব মেরেছিলাম, খুব পিটিয়েছিলাম ওকে। তো উনি ভাবলেন যে এত ছোট ছোট বাচ্চা নিয়ে, আর তখন কি ছিল, তখন কিন্তু ফারাক্কা ব্যারেজ তৈরি হয়নি, মানে বহরমপুর থেকে রেলে করে যেতে হতো ওইখানে, কি বলবো, কি জায়গাটার নামটা ভুলে গেছি বাবা, সেখানে ওখানে নেমে ফেরি করে, মানে লঞ্চে করে গঙ্গা পার হয়ে আবার ট্রেন ধরতে হতো, আবার সেই ট্রেন যেত, বোধহয় ট্রেনটা কি ডাইরেক্ট কাছাড় যেত নাকি মাঝখানে পাল্টাতে হতাম জানি না, মানে মোট কথা যাওয়া প্রচন্ড হ্যাঙ্গামা ছিল তখন। তো শাশুড়ি মা বললেন যে আমি তখন ভাবলাম কি যে 2 ছেলেকে, এই যেটা 6 মাসের, মানে তোমার 6 মাসের বাচ্চাটাকে, আর ওই
দুই ছেলেকে নিয়ে যান, আর আমার ভাসুরকে 3 বছরের, আর ছন্দাকে আমি নিয়ে গেলাম। আর ছন্দাকে তোমার বাবা তো ছুটি পাননি, তোমার বাবা যেতে বাবা মানে আমার শ্বশুর মশাই আর কি, তোমার বাবা তো ছুটি পাননি, তোমার ওনার কাছে রেখে গেলাম যে ছন্দাকে দেখো। ভালো কথা। তো আমি তো রওনা হয়ে গেলাম, কাছাড় চলে গেলাম। এদিকে অবশ্য আমার শ্বশুরমশাই একলা ছিলেন না, ওনার আরো ভাইরাও ছিল সঙ্গে, আমার শাশুড়ি মার বাকি অনেক যারা ছিল, 3-4 জাত ওনারা একসঙ্গেই থাকতেন, যদিও রান্না হয়তো মানে আলাদা হতো, কিন্তু ওনারা এক জায়গায় থাকতেন। তো যাই হোক, এদিকে তো শাশুড়ি মা তো চলে গেলেন, আর ছন্দার তো তখন 12, তখন 7 বছরের মেয়ে, 6 কি 7 বছরের মেয়ে, আর বাড়িতে মা নেই, বাবা তো অফিসে, আর জ্যাঠাইমার আর কে মানে কত নজরে রাখছে, আর ওই রকম দুষ্টু মেয়ে। সে তখন না মানে ঘর থেকে লুকিয়ে, মানে দুপুরবেলা ঘর থেকে বেরিয়ে যেত, সারাক্ষণ সে গাছে গাছে চড়তো, তারপরে পুকুরে উথাল পাতাল সাঁতার কাটা, সে প্রচন্ড সামানে দুরন্তমির এক শেষ, বাইরে গিয়ে দুরন্তমি করে আসতো। এইরকম করতে করতে না একদিন ও জ্বরে পড়লো। জ্বর, তখনকার দিনে তো জ্বরের তো অত বোধহয় ডাক্তার ছিল না, তাও ডাক্তার এনে দেখানো হয়েছিল। তো জ্বরে ভুগতে ভুগতে ছন্দা খুব সম্ভবত কিছু একটা হয়েছে, মানে কি হয়েছিল আমি জানি না, বা শাশুড়ি মাও অতটা বলতে পারেননি, কারণ উনি তো ছিলেন না। ছন্দা মারা যায় ওই জ্বরেতেই আর কি, কিন্তু মারা যাবার আগে তো প্রচন্ড জ্বরেতে সে মারা যায়। কিন্তু মারা যাবার আগে ও খুব মাকে, মা কোথায় বলে মাকে দেখতে চেয়েছিল। তো আমার এটা তো শ্বশুরমশাই তো মানে কি বলবো, তার কথা তো আর বলার মানে কর্তব্য নয়। তো সেই চিঠি, ছন্দা মারা যাবার সংবাদ শাশুড়ি মার কাছে গিয়ে পৌঁছয় ঠিক বিয়ের 2 দিন আগে, বোনের বিয়ে। তো শাশুড়ি মা বলছেন যে আমি তখন কি করব, আমি চলে আসতে পারবো, মানে আমি চলে আসবো, কি করব, আমার তখন মানে কি অবস্থা আমার। তখন আমি ভাবলাম যে বাড়ি গিয়েও তো মেয়েটাকে তো দেখতে পাবো না। তখন আমি না বুকে পাথর চেপে, উনি বলেই পেরেছেন আর কি, এত সহ্য ক্ষমতা ওনার ছিল, সমস্ত বিয়ে দাঁড়িয়ে থেকে বিয়ের সব কিছু করলেন, একদম সব দায়িত্ব, পুরোপুরি বিয়ের দায়িত্ব নিয়ে সব শেষ করে তারপর উনি আসেন। তো উনি বলছিলেন, আর আমার শ্বশুর মশাইয়ের একটা ছবি নাকি আমি সবাই বলে আছে, কিন্তু আমি দেখিনি বা দেখতে চাইও না। ওই ছন্দাকে তখন নাকি নিয়ম ছিল কেউ মারা গেলে ছবি তুলে রাখা, তো ছন্দাকে নিয়ে তার একটা ছবি নাকি আছে। সে মানে কি বলবো, বলার নয় সে ছবি, উনি এত শখ পেয়েছিলেন। তো শাশুড়ি মা বলছেন, জানো তো আমি যখন খবরটা পেলাম যে ছন্দা নেই, আমার তখন একটা অনেক দিনকার একটা ঘটনা আমার মনে পড়লো। আমার মা মানে ওনার স্টেপ মাদার, উনি যখন মারা যান তখন উনি কিন্তু ছন্দাকে দেখে গিয়েছিলেন, ছন্দাকে খুব ভালোবাসতেন। উনি যখন মারা যান তখন ছন্দার বয়স 1.5 বছর এরকম। একদিন আমি স্বপ্ন দেখেছি, তখন ছন্দার মানে বেশ অনেক পরে, মানে মা মারা যাবার কিছুদিন পরে, তখন ছন্দার বয়স 2-2.5 বলে। আমি একদিন একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, আমার কোলে ছন্দা, ছন্দা তখন আমার পাশে আমার মা যাচ্ছেন, মানে ওনার স্টেপ মাদার আর কি, আমার মা যাচ্ছেন, আর ছন্দা তখন 2-2.5 বছর, আমি কোলে নিয়ে হাঁটছি, আমিও হাঁটছি, আমার মার সঙ্গেও হাঁটছে। হাঁটতে হাঁটতে খানিক্ষণ পরে আমার মা বললেন, দে তুই এবার আমাকে দে ওকে, তুই অনেকক্ষণ নিয়ে হাঁটছিস, তুই আমাকে দে। তখন আমি আমার ছন্দাকে আমার মার কোলে দিতে যাচ্ছি, সেই সময় হঠাৎ আমি ভাবলাম যে আরে আমি কাকে দিচ্ছি, মা তো মারা গেছেন। তখন আমি না দিতে গিয়েও আমি বললাম, না না না, আমি মা তুমি চলে যাও, আমি দেব না, ও আমার কাছেই থাক বললেন। তখন না আমার মা একটু হেসে বললেন যে তুই দিলি না তো আমাকে, দিতে তোকে হবেই,
তুই ওকে রাখতে পারবি না, দেখিস। তো এই স্বপ্নটা দেখে আমার প্রচন্ড মানে আমি ভয় পেয়েছিলাম। আমি মানে ভীষণ ভয় পেয়েছি। এটা তো ভয় পাওয়ারই কথা, যে কোনো মাই ভয় পেয়ে যাবে। তো ছন্দা মারা যাবার খবরেতে আমি না তখন আমার স্বপ্নটার কথা খুব মনে পড়ছিল। আমি তখন ভাবছিলাম যে সেই মা নিয়ে গেল ওকে। আমি সত্যি তো আমি আমি রাখতে পারলাম না, মা ওকে নিয়েই চলে গেল। এইটা ছিল আমার স্বপ্ন নিয়ে একটা গল্প, প্রথম গল্প। তারপর তো যাই হোক, ছন্দার পরেও কিন্তু আমার হাজব্যান্ডের পরেও ওনার 2 মেয়ে হয়েছিল, কিন্তু প্রথমটা প্রথমই থাকে। জানি না তোমাদের কেমন লাগছে কথাগুলো। আমি তো কারোর কোনো ইয়ে পড়তে পারছি না, কোনো কমেন্টস পড়তে পারছি না। আচ্ছা ঠিক আছে, নেক্সট যে ঘটনাটা বলবো, এটা তো গেল আমার শ্বশুর বাড়ির, আমার শাশুড়ি মার গল্প। নেক্সট যে গল্পটা বলবো এটা এটা হচ্ছে আমার বাবার গল্প। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার শাশুড়ি মা কিন্তু খুব প্যারানর্মাল ব্যাপারে তো খুব বিশ্বাস করতেন। যেমন ভগবানও বিশ্বাস করতেন, তেমনি প্যারানর্মাল ব্যাপারে উনিও খুব বিশ্বাস করতেন। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই উনি মেম্বার হতেন বা আরো কথা আমরা শুনতে পারতাম ওনার কাছ থেকে। যাই হোক, যাকে নেক্সট যেটা বলবো এটা আমার বাবার কথা বলবো। আমার বাবাও কিন্তু ভীষণভাবে প্যারানর্মাল ব্যাপারে বিশ্বাস করতেন। আর মানে আর কেউ যদি অবিশ্বাস করতো তা বাবা কিন্তু খুব বিরক্ত হতো। এবার আমার ঠাকুরদা মানে আমার দাদু আর কি, উনি না একটা কথা উনি প্রায় বলতেন, যেটা আমি বলবো, যেটা হচ্ছে তোরা আমার জন্য চিন্তা করিস না, আমি পড়বো আর মরবো। এই কথাগুলো না কখনো বলতে নেই। এরা আমার মনে হয় যে এসব আমাদের মাথার উপর দিয়ে যা বলে, এটা একটা সাধারণ একটা কথা আছে যে তথাস্তু দেবতা আমাদের মাথার উপর ঘোরে। কোন কথাটা কোথায় যে তথাস্তু বলে উনি উনি মানে বলে দেন, সেটা কেউ আমরা জানতে পারি না। তো অর্থাৎ আমরা যাকে এখন ইউনিভার্স বলি, মানে সেটাকে যে মানে তথাস্তু দেবতা আর কি আমাদের মাথার উপর থাকেন। সেই জন্য আমাদের দিদিমারা বা আমাদের দেখবে বড়রা না মানে বারে বারে বলতো যে কখনো এমন কোনো কথা বলো না যেগুলো খারাপ, মানে তোমার পক্ষে খারাপ হয় বা এই ধরনের কথাগুলো। তো যাই হোক, আমার শ্বশুরমশাই কিন্তু ওইটা শ্বশুরমশাই বলছি, আমার ঠাকুরদা কিন্তু ওই কথাগুলো খালি বলতেন। যাকে হোক, ছেলে মেয়েদের বা যাকে, তোরা আমার জন্য চিন্তা করিস না, আমি পড়বো আর মরবো। সত্যি তাই ঘটেছিল। উনি আমার তখন আর কি, তখন অনেকদিনকার কথা এটা, উনি নাকি খাওয়া দাওয়ার পর ছাদে উঠেছিলেন। তো তখন ছাদে পাঁচিল তৈরি হচ্ছিল একদম, মানে পাঁচিলটা তখন আমার ঠাকুরদা দাঁড়িয়ে, ঠাকুরদার পেছনে ছিলেন যে মিস্ত্রি ছিলেন, গোলাপ মিস্ত্রি। তো গোলাপ মিস্ত্রি বলছে, বাবু বাবু আপনিও তো ঝুঁকবেন না ছাদে উঠে, পাঁচিলটা কাঁচা আছে। তো সত্যি উনি একটা হাত মানে পাঁচিলের উপর হাত দিয়ে এরকম ঝুঁকে পড়েছিলেন। ওনার বিশাল চেহারা ছিল, প্রায় 6 ফুটের উপর লম্বা, তেমনি হেলদি চেহারা। আর ঠিক তাই পাঁচিল ওনার ভার সইতে পারলো না, হুড়মুড় করে উনি পাঁচিল ভেঙে 1 তলার ছাদ থেকে পড়ে উনি মারা যান। এবং কেউ সাধারণত 1 তলার ছাদ থেকে পড়ে মারা গেছে বলে জানা যায়, হাত পায়ে লাগে কিন্তু মারা যায় বলে তো আমি জানি না। কিন্তু উনি মারা গিয়েছিলেন, মানে বেকায়দায় পড়েছিলেন, পড়ে ওনার ঘাড়ে লেগেছিল, মারা গিয়েছিলেন। সেই সময় আমার বাবা ছিল হংকংয়ে চাকরি সূত্রে। আমার বাবা বলে যে আমি স্বপ্ন দেখলাম, পরিষ্কার আমি স্বপ্ন দেখলাম যে মানে একদিনকে কি বলবো, এক রাত্রে যে দাদু নাকি শুয়ে আছে এবং কপালে ব্যান্ডেজ বাঁধা, চাপ চাপ রক্ত, আর একদম খাটেতে আর কি একটু মানে উঠোনের মধ্যে তাকে আনা হয়েছে, একদম পুরো সত্যিকারে, এবং ঠিক সেই জিনিসটাই ঘটেছিল। মানে ঠিক মতন দাদুকে যেভাবে আনা হয়েছিল, রাখা হয়েছিল, আমার বাবা সেটা নাকি স্বপ্নের ডিটেলস দেখতে পেয়ে যান।
এটাও একটা স্বপ্নের ব্যাপার। তখন বাবার খুব মন খারাপ হয়ে যায়। তো পরে মানে পরে বাবা জানতে পারে পুরো ঘটনাটা, এবং এবং ছবিটা যখন, এবং সে সময় একটা ছবি তোলা হয়েছিল, এই ছবিটা দেখে বাবা আর কি বুঝতে পারে যে একদম এই সেম ছবি বাবা স্বপ্নে দেখেছিল। এটা, আর বাবা এরকম মাঝে মাঝে এই স্বপ্নে দেখতো এরকম। তো কোনো বাবার একজন মালায়ালি বন্ধু ছিলেন, তো উনি একবার স্বপ্নে এসে বাবাকে নাকি বলে দিয়েছিলেন যে ওনার যে আমি তো মারা গেছি, আমার আমার লাস্ট রিচুয়ালসগুলো যেন হরিদ্বারে হয়, এটা তুমি আমার ওয়াইফকে লিখে দিও। জানি না কেন উনি আমার বাবাকে দিয়ে কেন উনি বললেন, জানি না, স্বপ্নে এসে বললেন। তো বাবা বলছে কি আমার তো চেনাশোনা নেই ভদ্রমহিলার সঙ্গে। তো যাই হোক, উনি যখন একটা স্পিরিট এসে যখন আমাকে রিকোয়েস্ট করেছে, তো আমি সেটা লিখে দিলাম, তার মানে ওয়াইফকে লিখলাম। তার বছর কতক পরে আবার সেই বন্ধু, মানে সেই আর কি বন্ধু আসেন, এসে স্বপ্নে আসেন, এসে বলেন যে দেখো আমার ওয়াইফ তো করলো না রিচুয়ালস, তুমি আমার হয়ে করে দিও, তুমি আমার কাজটা করে দিও। তো বাবা বললো আমার তো তখনই যাওয়া সম্ভব হয়নি। পরে আমি যখন হরিদ্বারে যখন গিয়েছিলাম, আমি সেই স্পিরিটের কথা অনুযায়ী আমি কিন্তু তার লাস্ট রিচুয়ালসগুলো ওখানে হরিদ্বারে করে দিয়েছিলাম। এটা, যাই হোক, এরকম টুকটাক তো বাবার জীবনে অনেক কিছু আছে, সে বলতে গেলে অনেক ঘটনা হয়ে যাবে। আজকে আর বেশি লাইভ টাইভ করবো না, বুঝলে, যেটুকু বলার অল্প কিছু বলে আমি কিন্তু চলে যাব, কারণ আমি তোমাদের কারোর কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, কি কি লিখছো, কি কি ভাবছো, কিচ্ছু জানি না। আমি শুধু নামগুলো দেখিয়ে যাচ্ছে তোমাদের। এরকম করে না লাইভ খুব বাজে লাগে দেখতে। যাকে কমেন্টস তখন দেখতে পাচ্ছে না, এরকম ভাবে কি বলবো, পুরো বোকার মতন বলে যাওয়াটা আমার ভালো লাগছে না। কেউ কিচ্ছু একটা কমেন্টস দেখতে পাচ্ছি না। যে কারণে লাইভে আসা বলো, সবাই মিলে একসঙ্গে কথাবার্তা বলবো, তবেই তো ভাল লাগে, নাহলে এটা আবার কি রকম লাইভ চলছে। তোমরা কিরম শুনতে পাচ্ছ তাও জানি না, তোমাদের কিরম লাগছে তাও জানি না। তনুন, হ্যাঁ গো, কমেন্টস তো আসছে বুঝতে পারছি, কিন্তু আমার দেখো তো কি নেট ছাতার মাথা। তুমি এই কিরকম কমেন্ট করবো গো, কোথায় কমেন্ট করবো? যাকে যখন আমি পরে তোমাদের কমেন্টসে উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, এবারে আমি বলি, আমার নিজের কিছু কথা বলি। আমি কি বলবো, আমি ওরকম অনেক স্বপ্ন দেখি, কিন্তু আমার তো বেশিরভাগ স্বপ্ন আমরা ঘুম থেকে উঠলে সব ভুলে যাই, কিন্তু কয়েকটা জিনিস আমার কিন্তু কমেন্ট বক্সে, এই কমেন্ট বক্স কোথায় গো এখানে? আমি তো বুঝতেই পারছি না কোথায় কমেন্ট বক্স, কি করবো আমি তো। যাই হোক, কোনো রকমের লাইভে আমি এসেছি গো, তারপর আমি আর বুঝতে পারছি না। কিন্তু অন্য বারে কিন্তু আমি কমেন্টস ভালো দেখতে পাই, এবারে কি যে হলো, কি যে হচ্ছে বুঝতে পারছি না। শুধু একটা জিনিস দেখাচ্ছে, স্লো কানেকশন, আর কিচ্ছু না। যাকে আমি এবার নিজেরটা বলছি। হ্যাঁ, তো আমার একটা স্বপ্ন আর কি খুব বেশি মনে আছে, যেটা মনে আছে। ও মা, বিশালাক্ষীও এসেছে। আচ্ছা, হ্যালো, যাক, সবাই তোমরা এসছো, খুব ভালো লাগছে কিন্তু। হাই বিশা, হ্যাঁ বিশালাক্ষী ঘোষ আছি, তাপসী এসেছে, ইন্দ্রাণী, অমৃতা, সোনালী, উর্মি, হ্যাঁ অনেকেই এসেছে। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ, আমি বিয়ের পর কিন্তু আসামে ছিলাম, মানে তখন আমাদের একটা কি ছিল, একটা আসামে আমাদের একটা, মানে বিয়ের পর যেহেতু আমরা একটা, তখন বয়সটা কম, একটা ব্যাপারই আলাদা। আসামে ছিলাম, আসামে কেন 17 বছর ছিলাম। তো সেখানে আমার একটা বড় বন্ধুদের গ্রুপ ছিল। হ্যাঁ,
তো মানে যা হয় আর কি, তখন হই হল্লা, তার তখন তো হই হুল্লোড়েরই বয়স। খুব মজা করে আমরা কাটাতাম তখন। আর এটা অনেকদিনকার ঘটনা। ছবিটা খুলে দেখো, এই কিসে গো? ছবি বলতে কোথায়? কারণ আমি না কিছু হাত দিতে ভয় পাচ্ছি, জানো, কোনখানে কি হয়ে যাবে আমি না বুঝতে পারছি না। আমি এতে একদমই অভ্যস্ত নই গো। আর আমি চলে যেতেও পারছি না লাইভ থেকে। কমেন্ট সেকশন কিভাবে করে তাও আমি জানি না গো। না বাবা, দরকার নেই, যা হচ্ছে হোক, এটা শেষ করি। তো তখন তো আসামে আমাদের তখন একটা গ্রুপ ছিল, একটা হই হুল্লোড়, একটা একটা মানে কি বলবো, প্রায় আমরা ঘুরতে যেতাম, বেড়াতাম, আর আমরা সব বউদের সব একসঙ্গে মিলে আড্ডা। আর তখন বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, সেরকম মানে অত ঝামেলা ছিল না, চাপ ছিল না, মানে খুব ভালো লাগতো তখন। সেখানে আসামেতে আমার একটা খুব প্রিয় বন্ধু, বন্ধুর নামটা আমি বলতে পারবো না, কারণ সে বন্ধু আমার এখনো আছে। আর তার হাজব্যান্ড এরা দুজন আমার খুব ক্লোজ ছিল আমাদের। ধরা যাক তার হাজব্যান্ডের নাম ধরি অনিমেষ, এ দিয়েই তার নাম ছিল। এই অনিমেষটা আর আমাদের খুব বন্ধু ছিলাম আমরা আমাদের মানে প্রায় একসঙ্গে আড্ডা হতো, গল্প হতো। সন্ধ্যাবেলা হলো, ওর বাড়ি, ওর বাড়িতে চলে গেলাম, বাড়ি মানে কোয়ার্টারিতে চলে গিয়ে আমাদের গল্প আড্ডা হতো। অনিমেষ দা ছিলেন খুব চুপচাপ, ভীষণ চুপচাপ, দায়িত্ব জ্ঞান, মানে ভীষণ তার দায়িত্ব জ্ঞান ছিল। এবং উনি না সমস্ত কাজ কেন যায়, মানে আমার হাজব্যান্ডের কথা বাদ দাও, তো উনি না খুব গুছিয়ে করতেন, মানে কোনটার পর কোনটা করবেন, একদম পুরো স্টেপ বাই স্টেপ। একটা খুব গুছানো, মানে খুব গুছনে মানুষ ছিলেন। আর সেই অনিমেষ দার কিন্তু একটু অসুখে ভুগতেন, মানে মাইগ্রেন ছিল ওনার, আর কিছু ছিল আমরা একটু শুনিনি। একবার সেরিব্রাল অ্যাটাক হলো এবং উনি মারা গেলেন। তখন কি বলবো, তখন ওদের জাস্ট, তখন আমার আর আমার বন্ধুর, সেই মানে বান্ধবীর একই সময় বিয়ে হয়েছিল। তখন আমাদের তখন মাত্র 8 বছর, বিয়ের 8 বছর, মাত্র 8 বছর পর ও সংসার করেছে হঠাৎ। এবং ডক্টর বললেন যে এই সেরিব্রাল অ্যাটাক যে অত কম বয়সে হয় আমরা বাবা জানতাম না, আমি কোনো শুনিও নি। তা এখনকার ডাক্তাররাই বলতে পারবেন। তো সেই মানে উনি যে মারা যাবেন, এবং একটা অদ্ভুত, মানে পুরোটা আমরা নাড়া খেয়ে গেলাম আমরা। তো ওর দিকে তো তাকানো যায় না, আমার বন্ধুর দিকে তো আর তাকানো যায় না, স্যার মাত্র তার 8 বছর বিয়ে হয়েছে। এবং ওর ডক্টর বললেন যে ওর খুব প্রেশার, মানে ওনার কাজের খুব প্রেশার ছিল, এবং ওনার বাড়ির খুব প্রেশার। বাড়ি বলতে আমার বন্ধু না, ওনার বাড়ি ছিল আপার আসামে। মা ছিলেন তার, ওনার মা, ভাই বোন অনেকে ছিলেন। ওনার খুব মানে কি বলবো, পরিবারের দিক থেকে একটা চাপ ছিল। এবং পরিবারের মেইন আর্নিং মেম্বার কিন্তু উনি অনিমেষ দাই ছিলেন। যাই হোক, যে মানে বোনদের বিয়ে হোক বা কোনো কারণে হোক, ওনার খুব মানে মনের মধ্যে একটা হয়তো চাপ চলছিল, তো উনি মারা গেলেন। এবং আমাদের কি হয়, আমি তো আসামে একটা রিমোট এরিয়ায় ছিলাম, ওখানে কিন্তু তখন মেডিকেল ফ্যাসিলিটিস একদম ভালো ছিল না। মানে সেই তখন নিয়ে যেতে হতো গৌহাটিতে, আর গৌহাটি মানে প্রায় 5-6 ঘন্টার রাস্তা। ন্যাচারালি ও যতটা মানে আমাদের শরীরকে অতটা সময় দেয় কি জানি বাবা। যাই হোক, ওনাকে গৌহাটি নিয়ে যাওয়া হয়েছিল। গৌহাটিতে উনি হসপিটালে ছিলেন, তারপর উনি ওখানেই মারা যান। তারপর তো এটা একটা বিশাল, মানে কি বললো, বিশাল শকিং ব্যাপার। আমার বন্ধুকে তো ওর বাবা এসে নিয়ে গেলেন, কারণ ওখানে তো আর থাকার কোনো মানে হয় না, বা থাকতে হয়তো দিতও না, থেকে বা কি করবে। তো ওর বাবা এসে নিয়ে গেলেন। তারপর তো আমরা আস্তে আস্তে সব যে যার কাজে, তখন এখন মৃত্যু শোক আর কতদিন মানুষ টানতে পারে, আস্তে আস্তে তাকে মানে সময় তাকে আস্তে আস্তে ভুলিয়ে দেয়। আমিও
তো সংসারে কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আমার 2 ছেলে, তখন সবাই ব্যস্ত হয়ে পড়েছিল। আস্তে আস্তে মানে মনে পড়তো, খুবই মনে পড়তো, কিন্তু অতটা যে প্রথমটা যে ধাক্কাটা খেয়েছিলাম, সেই ধাক্কাটা আস্তে আস্তে আমরা সামলে উঠতে পেরেছিলাম। এরকম সময়তে আমি না একদিন একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন, মানে এটা আমার এতটা ভয় লেগেছিল স্বপ্নটা দেখে, যে আমি আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমি স্বপ্ন দেখছি যে আমি এক জায়গায় যাব, ট্রেনে করে যাব। একটা স্টেশনে আর কি পৌঁছেছি, দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর অনেক লোকজন ওঠা নামা করছে, জিনিস লোকজন পড়ছেন। আমি ভাবছি, হঠাৎ দেখি অনিমেষদা আসছে। আমি তখন দৌড়ে গেছি, আমি তখন, অনিমেষদা আপনি এখানে? আমার তো টিকিট কাটা হয়নি, আমাকে একটা টিকিট কেটে এনে দিন তো। বলে আমি না টাকাটা অনিমেষদার হাতে দিয়েছি। অনিমেষদা চলে গেলেন। তো খানিক্ষণ পরে টিকিটটা কেটে আনলেন, কেটে এনে নিয়ে আসছেন। আমি তখন গিয়ে বললাম, টিকিট এনেছেন? কই দিন তো, কই দিন। হ্যাঁ, তো তখন আমার যে কই দিন বলে, আমি হাতটা বাড়িয়েছি। হাতটা বাড়াতে গিয়ে আমি তখন টিকিটটা নিতে গিয়ে আমি ভাবছি, আমি কার কাছে টিকিট চাইছি? অনিমেষদা তো নেই, উনি তো মারা গেছেন। মানে আমার হাতটা না তখন দেবো কি দেবো না, মানে এরকম কি হাতটা বাড়াবো কি কি মানে কি করবো না, একটু ভাবছি, ওনার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি। ঠিক সেই সময় না অনিমেষদা একটা হাসলেন। আমি এমনি কোনো ভয় টয় কিছু পাইনি, মানে স্বপ্নের মধ্যেই, কিন্তু ওনার ওই হাসিটা না ভীষণ ঠান্ডা একটা, কি বলবো, একটা মানে চোখটা কি বলবো, মুখটার স্থির, একটা ঠান্ডা হাসি। ওই হাসিটা দেখেই না আমার যেন মনে হলো স্পাইন চিলিং হাসি। আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি তখন না একটু হেসে না টিকিটটা না নিজের বুক পকেটে রাখলেন, মানে রাখতে রাখতে বললেন যে, এটা এখন আমার কাছে থাক, টিকিটটা পরে তোমাকে সময় হলে দেব। আমার ওইটা দেখেই না তারপরে আমার ঘুম ভেঙে গেছে। কিন্তু আমি সেই যে ভয়টা পেয়েছি, মানে এমনি কিচ্ছু হয় না, উনার ওই ঠান্ডা হাসিটা দেখে আমার না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। খুব ঠান্ডা হাসি, অদ্ভুত হাসি একটা। টিকিটটা এখন, আর সেই কথাটা আমার একদম পরিষ্কার আজও মনে আছে, এটা এখন আমার কাছে থাক, পরে তোমাকে সময় হলে দেব। এটাও একটা স্বপ্ন। পরে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম। আমার হাজব্যান্ড না একটা কথা আমার শুধু জিজ্ঞেস করছে, তুমি কি হাত থেকে নিয়েছো টিকিটটা? বললাম, না গো, আমি টিকিটটা নিইনি। উনি আমাকে বললেন, শুধু এটুকুই দেখেই আমার ঘুম ভেঙে গেছে। এটাও একটা আমার কাছে একটা খুব ভয়ের স্বপ্ন ছিল, অদ্ভুত স্বপ্ন। যাই হোক, সে টিকিট তো আমি এখন আজও পাইনি, কবে পাবো আমি জানি না। এই আবার অনেকক্ষণ বকে যাচ্ছি। যাই হোক, এবার একটা বলি, তার নেক্সট আর একটা আমার স্মরণীয় স্বপ্ন বলি। তাহলে আজকে না আমি কোনো ঘটনা মানে কি বলবো, পরে বলবো, ঘটনা যদি থাকে তো পরে বলি। আজকে এরকম টুকরো টুকরো কথাই বলি। জানি না তোমাদের কেমন লাগছে স্বপ্নের ব্যাপার। তো আচ্ছা, এবার লাস্ট বলবো না, আমি আরেকটা ঘটনা আমি বলি। সেটা হচ্ছে 2018-এ। আমার বাবা মারা যান 2011-এ। কিন্তু মারা যাওয়ার পর কিন্তু বাবাকে আমি কোনদিন সেরকম একটা স্বপ্নে দেখিনি, কেন জানি না। তো হঠাৎ আমি 2018-এ আমি একটা স্বপ্ন দেখি। সেটা আমি দেখছি কি, আমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, বুঝলে। জঙ্গলের মধ্যে যেতে যেতে, মানে ঠিক ঘন জঙ্গল না, এমনি গাছপালাওয়ালা জায়গাতে যে যাচ্ছি, আর দেখি এটা সামনে একটা বড় বাড়িটার রঙও আমার মনে আছে, একটু হলদে হলদে কালারের বাড়িটা একটু উঁচুতে, মানে সিঁড়ি দিয়ে উঁচুতে। হঠাৎ দেখি সেই বাড়িটা থেকে আমার বাবাকে দেখলাম বেরিয়ে এলো। এসে আমি তখন বললাম, বাবা তুমি এখানে কেন, এখানে কি করছো? আমি তখন না, বাবা আমার হাত ধরে তুললো, মানে সিঁড়ি ছিল তো, বাবা আমার হাত ধরলো, আমি ওপরে আমি উঠলাম। বাড়িটা বেশ বড় বাড়ি, কিন্তু কোনো ফার্নিচার নেই, ঘর টর। আমি ঘুরে ঘুরে দেখছি, বাবা এত বড় বাড়ি। তখন বাবা বললেন যে,
এই বাড়িটা তোমাদের জন্য বানিয়ে রেখে গেলাম, এখানে তোমাদের জন্য বানিয়ে রেখে গেলাম। জাস্ট এই কথাটুকুই আমি শুনেছি, এখানে তোমাদের জন্য বানিয়ে রেখে গেলাম। এখানে বলতে কোনখানে আমি জানি না। তো সেই স্বপ্নটা আমি ওইটুকুই দেখেছি, আর তারপরে আর কিছু মনে নেই। তা আমি পরে সেই স্বপ্নটা না আমি আমার ভাইকে বলছিলাম, বাপের বাড়ি গেছি, আমি ভাইকে তখন গল্প চলে বোঝাই, জানিস তো আমি না একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম বাবাকে। এতদিন পর আমি না বাবাকে একটা স্বপ্ন দেখলাম, কিন্তু দেখ এই রকম স্বপ্ন। তা অ্যাজ ইউজুয়াল আমার ভাই তো পুরো হেসে উড়িয়ে দিল, হ্যাঁ তুই তো দেখবি, তুই ছাড়া আর কে দেখবে, তুই তো যত রকম স্বপ্ন, যত রকম কিছু স্বপ্ন তোর কাছেই আসে। তো ও তো বিশ্বাস করলো না। আবার ও কি, ও ওগুলো শুনতো, আমি যা বলতাম শুনতো, শুনে তারপর আমাকে একটা এরম ভাবে ঠাট্টা ইয়ার্কি করে উড়িয়ে দিত। ও একদম বিশ্বাস করতো না এগুলো। তো যাই হোক, তো অদ্ভুত ব্যাপার জানো, 2018 আমি স্বপ্নটা দেখলাম। 2019 27 ফেব্রুয়ারি ভাই চলে গেল সেই বাড়িতে থাকতে। অদ্ভুত ভাবে ও ঘুমের মধ্যে, মানে রাত 3টে অবধি ওর ছেলেকে পড়িয়েছিল, পড়িয়ে, এবং আমার ভাইয়ের ওয়াইফ ওর পাশেই শুতো। ও সকালবেলা উঠলো, সকালবেলা অ্যাজ ইউজুয়াল ভাইয়ের ওয়াইফ উঠে পড়েছে, উঠে পড়ে ঘুমোচ্ছে, দেখলো অঘোরে ঘুমোচ্ছে ভাই। তো যাকে ঘুমোচ্ছে ঘুমোক, কালকে রাতেবেলা রাত করে শুয়েছে, ঘুমোচ্ছে ঘুমোক। তারপরেতে চা এনেছে, চা পাশে রেখেছে, ডেকেছে, ওঠেনি। তারপরেও উঠে না, চা ঠান্ডা হয়ে গেল, তারপরে সে ধাক্কা দিয়েছে, উঠছে না। তখন ওর ছেলেকে ডেকে এনেছে, যে দেখ তো কি ব্যাপার, বাবা উঠছে না কেন। তাতেও তো ডাকাডাকিতে ওঠেনি। ডক্টর ডেকে এনেছে। ডক্টর দেখে বললেন উনি তো 2 ঘন্টা আগেই এক্সপায়ার করেছেন। মানে তখনও কিন্তু ওর গা ঠান্ডা হয়নি, বুঝতে পারেনি ওরা। ঘুমের মধ্যে কখন চলে গেছে, ডক্টর এটাও বললেন যে উনি ঘুমের মধ্যে কখন চলে গেছেন উনি বোধহয় নিজেও বুঝতে পারেননি একদম। যাই হোক, ভাই তখন আমার মার তখন ডিমেনশিয়ার রোগ ছিল, মানে মা তো মানে ডিমেনশিয়ার পেশেন্ট ছিল, এবং ডিমেনশিয়ার পেশেন্ট যা হয়, মানে কি বলবো, অ্যাকিউট ডিমেনশিয়া ছিল আমার মার। মা বুঝতে পারেনি, ভাই যে চলে গেছে মা কিন্তু বুঝতে পারেনি। তো আস্তে আস্তে কি বলবো, আর আমার আর বলার কি আছে। তারপর তো মার তো ক্রমশ অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছিল, ডিমেনশিয়া। তখন আর কি আর করা যাবে, আমি তখন প্রার্থনা করতাম। তখন মার এই অবস্থা দেখে না আমার আর ভালো লাগতো না, আমি তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম খুবই বার্তা। আর আমার মনে হয় মার তখন ভাগ্যিস ডিমেনশিয়া ছিল, না হলে কিন্তু আমার ভাইয়ের চলে যাওয়াটা আমার মা কোনো মতেই নিতে পারতো না। আমার মা সেখানে হার্ট ফেল করতেন, আর না হলে মা সুইসাইড করতেন, পরিষ্কার কথা। আমার মা সেটা মানতে পারতেন, মার চোখের মনি ছিল ভাই। তো যাই হোক, মার অবস্থা তো ক্রমশই খারাপ হচ্ছিল, মানে মা নিজে বুঝতে পারছেন না, কিন্তু আমরা যারা দেখছি আমরা তো নিতে পারছি না, কষ্ট হচ্ছে আমাদের। ওই মানুষের কি অবস্থা, যে এত অ্যাক্টিভ মানুষ ছিলেন, এত মানে মা ভালো, মানে প্রচন্ড কাজে সব দিক থেকে, মানে কি বলবো, সংসারটাকে ধরে রাখার যে যার ক্ষমতা ছিল, তার কি না ওই অবস্থায় দেখে না, আর তখন আমি নিতে পারছিলাম না। আমি প্রার্থনায় বসতাম রোজ ভগবানের কাছে। তো একবার তখন ডিসেম্বর তখন মাসে, আমার সেসব না একসময় খুব রেগে যেতাম বাবার উপর, যে বাবা তুমি কি কিছু দেখতে পাচ্ছ না, মা এত কষ্ট পাচ্ছে, তুমি কোথায় তুমি। আমি এরকম না দিনকে প্রার্থনা করতে করতে না বাবাকে আমি ধ্যানেতে আমি ডাকলাম, মেডিটেশনে, যে তুমি কি কিছু দেখতে পাচ্ছ না, তুমি এইরকম অবস্থা হয়েছে, তুমি কোথায়, তুমি কিছু একটা করো। মানে মাকে নিয়ে তো আমরা তো আর মানে কি বলবো, নেওয়া যাচ্ছে না এগুলো। সেইবার আমার এখনো মনে আছে জানো, বুধবার, তখন বারটা ছিল বুধবার, আমি রাতেবেলা স্বপ্ন দেখলাম যে আমি একটা সিঁড়ি, লম্বা একটা সিঁড়ি, উঁচু সিঁড়ি, আমি নিচে দাঁড়িয়ে আছি,
আর একদম ওপরে আমার সিঁড়ির টপে আমার বাবাকে দেখলাম, এবং বাবা এত স্যাড, এত দুঃখিত মুখে দাঁড়িয়ে আছে। আমি জীবদ্দশায় বাবাকে আমি অত দুঃখ পেতে আমি দেখিনি, মানে মুখটা দেখে মনে হচ্ছে না ভীষণ দুঃখ পাচ্ছে। বাবা সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। সেম স্বপ্ন কিন্তু আমি পরের দিনও আমি দেখলাম, বৃহস্পতিবারও আমি দেখলাম এক স্বপ্ন। তারপর তো শুক্রবার গেল, শনিবার দিন আমি কাজ করছি, এমনি কাজ করছি, হঠাৎ আমার কানের কাছে যেন মনে হলো আমার মা সেই ছোট্টবেলাতে আমাকে একটা আদর করে একটা নামে ডাকতো, সেই নামেতে আমি তো অবাক, ভাবছি হঠাৎ, আমি ভাবছি আমার মনের ভুল, মানে এতদিন পর আমার সেই ছোটবেলার নামটা, কি ব্যাপার। আমি তো আমার নিজের মনে একটু হেসে আবার আমি কাজে, হয়তো আমি ভুল শুনেছি। তো আমি আবার আমার নিজের কাজে আমি তখন মন দিলাম, সংসারে কাজ করছিলাম। ঠিক 12:30 কি 1টা নাগাদ আমার ভাইয়ের বউ ফোন করলো যে দিদি মা মারা গেছে। আমি অবাক, মারা গেছে মানে কখন? বলে এই তো ডক্টর এসে, হ্যাঁ। আর আমি ওই টাইমটা কিন্তু নোট করেছিলাম। আমি যখন আমি কানের কাছে ওই আওয়াজটা, মানে মার গলাটা যেন শুনলাম, আমি হঠাৎ আমার ঘড়ির দিকে আমার চোখটা আপনি পড়ে গেল, 11:10 ডক্টর এসেছিলেন। ডক্টর বললেন উনি 11টা নাগাদ উনি চলে গেছেন, এক্সপায়ার করেছেন। তখন আমার না মনে পড়লো যে সত্যি তো আমি নিজেই তো 11:10 আমি শুনতে পেয়েছি মার গলার আওয়াজটা, ওই আদরের ডাকটা, আমার মানে ছোটবেলায় মা আমাকে যেটা বলে ডাকতো। তারপর কি, আর একজন বাসিন্দা বাড়লো বাড়ির, ভাই চলে গেল, মা গেল 21শে ডিসেম্বর 2019। আর বাবা সেই যে বলল যে তোমাদের জন্য এখানে একটা বাড়ি বানিয়ে যাচ্ছি। যাই হোক, আমি এখন বাকি আছি সে বাড়ির বাসিন্দা হতে। ইচ্ছে করে মাঝে মাঝে চলে যাই। ঠিক আছে, আর কত বকবো, এটা একটা ঘটনা বললাম। এবার আমি যাই, আধ ঘন্টা তো বোধহয়, হ্যাঁ আধ ঘন্টা তো হয়েই গেল, অনেকক্ষণ বকছি। তোমাদের কেমন লাগছে আমি জানি না, তোমরা কে কি বলছো তাও জানি না। এবার আমি যাচ্ছি, হ্যাঁ। আর কি, আর তো কিছু মনে পড়ছে না। আর লাস্ট একটা আমি দেখেছি, যেটা আমি লাস্ট ঘটনার আগে বলবো, এই হ্যাঁ, একটা আমি দেখলাম 2022-এ আমি দেখলাম। আমার ভাইকে কিন্তু আমি কোনোদিন স্বপ্ন সেরকম দেখিনি। হ্যাঁ দেখেছি, ও মাঝে মাঝে একবার বোধহয় এসে আমাকে বলেছিল যে আমি খুব ভালো আছি। আমি জিজ্ঞাসা করছিলাম তুই কেমন আছিস, একটু আমাকে জানিয়ে যা এসে। তো ও এসে কিন্তু বলেছিল যে আমি ভালো আছি রে, আমি ওখানে ভালো আছি। যাক, ভালো ভালো আছে। আর একবার দেখেছিলাম লাস্ট, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তখন, না লাস্ট আমি ওকে যখন স্বপ্নে দেখি তখন কিন্তু একদম ও চেঞ্জ হয়ে গেছে, মানে কিরম যেন শান্ত একটা সমাহিত যেন একটা, মানে ওর হয়ে গেছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুই আর কেন আসিস না রে, তুই তো একটু মাঝে মাঝে আমার কাছে একটু স্বপ্নে তো আসতে পারিস। তখন ও আমাকে মানে বলেছিল আমি আর পারি না রে, আমার আমার পৃথিবীতে আসতে কষ্ট হয়, খুব কষ্ট হয়, জাস্ট এইটুকুই। আর তারপরে আর আমি ওকে দেখিনি। এটা আর বাবা বোধহয় আমার কাছে কিছু চেয়েছিলেন, সেটা আমার মনে আছে। মাকে আমি অনেক দিনই প্রায়ই আমি স্বপ্ন দেখি। মার কথা অতটা আমি করি না, যে মা আসলে কি, আমরা যখন ভয় পাই তখন তো মা, আমি তো ওরকম ভয় পেলে কিছু হলে, চিন্তা হলে, ধরো স্বপ্ন দেখে ভয় পেলে তখন মা বলে দৌড়ে যেন মার কাছে যাচ্ছি, এরকম তো মাঝে মাঝেই দেখি। আর একবার আমি দেখছিলাম এই লাস্ট, এই যখন আমি যখন রেকি অ্যাঞ্জেল যখন শিখেছি, আমি তো শিখেছি প্রায় 1-1.5 বছর হয়ে গেল। তো এই মানে এই মহালয়াতে, এই বছরই মহালয়াতে আমি হঠাৎ আমি স্বপ্নে দেখলাম, আমাদের উনি বলে, আমার যিনি ম্যাডাম যিনি শেখান, তো তিনি বলেছিলেন যে মহালয়ার দিন আমরা একটা তর্পণ করব। আমাদের তর্পণটা কি, আমরা যেমন তর্পণ গঙ্গা জল দিয়ে করি, আমাদের রেকিতে কিন্তু তর্পণটা অন্য রকমের হয় একটু, আমরা লাইট সেন্ট করি।
এবং এটা অনলাইন ক্লাস উনি নেন, এবং আমরা যারা যারা স্টুডেন্টরা তারা মানে যা যা ওনার কাছে শিখেছে আমরা একটা অনলাইন ক্লাস করি, এবং সেখানে উনি কিভাবে উনি খুব সুন্দরভাবে উনি বলেন, সেই মতন আমরা রেকি সেন্ড করি। তো ভোরবেলায় ওটা করা হবে। তো আমি না আগের দিন রাতেবেলা কিরম কদিন আগেই আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার বাবাকে দেখলাম যে আমি দাঁড়িয়ে আছি একটা নদী, জানো, সে নদীটার ওই পারে কিছু কাঁটা গাছ ঝোপটোপ, তার মাঝখানে বাবা যেন সে কাঁটা গাছগুলোকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে আমার কাছে আসার চেষ্টা করছে। আমি বললাম, বাবা তুমি এখানে কি করছো? আমি দূরে বললাম। আমার তখন বাবা কিছু বলেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে বাবা হয়তো আমার কাছে আসার চেষ্টা, কিছু চাইছে, কিছু মানে হয়তো কিছু বলতে চাইছে বা চাইছে। তখন আমি বললাম ঠিক আছে, আমার তখন মনে মনে ঠিক করে ফেললাম আমি রেকি সেন্ড করবো বাবাকে। এবং আমি সেই দিনকে মহালয়ার দিন ভোরবেলা, তখনও অনেক ভোরে, একটা খুব মিষ্টি গন্ধে আমার ঘুম ভেঙে গেল। একটা ধূপের গন্ধ। আমি রাতে এত সকালবেলা ধূপ কে জ্বেলেছে আমি ভাবছিলাম। তারপরেতে আমি উঠে পড়ে তারপরে আমাদের অনলাইন ক্লাস ভোরবেলা ছিল, সেটা আমি তৈরি হয়ে অনলাইন ক্লাসে বসে আমি প্রথমেই আমি বাবাকে, যখন উনি বলছেন যে এবার নাও আমরা সব রেডি হয়ে যাই, আমরা আমাদের পিতৃপুরুষে আমরা যাদেরকে আমরা চাইছি তর্পণ করতে, তাদেরকে তুমি চিন্তা করো, বসে মনে একটা জায়গায় তাদেরকে চিন্তা করো এবং হোয়াইট লাইট সেন্ড করো। এটা আমাদের করতে হয়, হোয়াইট লাইট সেন্ড করো। আমরা যারা সেকেন্ড ডিগ্রি শিখেছি তারা, বা যারা ইন্টেন্স যারা শিখেছে তারা সব জানে। তো আমি প্রথমেই বাবাকে আমি সেন্ড করলাম, আমি কল্পনা করলাম বাবা বসে আছে, আমি প্রণাম করলাম, দিয়ে হোয়াইট লাইট সেন্ড করা হলো। ব্যাস, ওইটার পর কিন্তু বাবাকে আর দেখিনি। মনে হলো যাক আমি আমার কর্তব্য করেছি কিছু। আচ্ছা, আর 10টা বাজে, এবার আমি যাই, প্রায় 10টা বাজে। আমি তো তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। তোমরা কে কি বলছো, কে কি ভাবছো, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার লাইফ কেমন, আমি একতরফাই যেন বকে যাচ্ছি। কার কিরকম লাগছে আমি কিছুই বুঝতে পারছি না। এরকম করে হয় না, এত বাজে লাইফ আমি এর আগে আমি পাইনি কখনো। ওকে, আজকে শুধু এটুকুই। আবার যেগুলো বাকি থাক, কিছু বলার থাকলে, বা তোমরা তো হোয়াটসঅ্যাপ তো দেখতেও পাচ্ছি না, কিছু না। ঠিক আছে, 10টা বাজে, এবার আমি যাই। অনেক বকলাম, একতরফাই যেন বকে গেলাম। আবার যা বাকি আছে পরে আবার আসবো, এসে আজকে আমি এরকম করে বলতে ভালো লাগছে না, আমি আবার আসবো, এসে আরো বলবো। ঠিক আছে, ওকে, তাহলে টাটা, বাই বাই। তোমরা কে কেমন লাগছে আমাকে মানে পরে আমি দেখে নেব, কে কি বলছো না বলছো। যাই এবার, হ্যাঁ, গুড নাইট। তাহলে আবার আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে মানে ইয়ার এন্ডটা কাটাও। আমারও 2 ছেলে আসছে, এখন আমারও ব্যস্ত থাকবো। তোমরাও খুব ভালো থেকো, উইকেন্ড ইয়ার এন্ডটা ভালো করে কাটাও, এবং তোমাদের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ওকে, আসি, হ্যাঁ, বাই, গুড নাইট। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.